প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প বাথান ২ এর পঞ্চম অংশ। তাহলে চলুন শোনা যাক। কাল সকালে একবার দেখা করতে হয় সাইমনের সঙ্গে। সকালের দিকে ওয়াইজেড বাথানে পৌঁছালো লিমিং। যেমনটি আশা করছিল, পরিবেশ তেমনি উত্তেজিত। সাইমনের ব্যবহার বিস্মিত করল ওকে। ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে রয়েছে বুড়ো, কিন্তু এর পেছনে তার বন্ধু এক ধরনের ভয়ের ছায়া আবিষ্কার করল। নরিন অপরাধীর ভঙ্গিতে অধবদনে বসে রয়েছে। তর্জনে নাচিয়ে ওকে তিরস্কার করল জব। জানতে পেল ওর বাবা আজ সকালে বন্দিকে একবার দর্শন করার উদ্দেশ্যে গিয়ে দেখে খাঁচা খোলা এবং চিড়িয়া ভেগেছে। সঙ্গে সঙ্গে ধরে নিল সে দলে কর্টেজের প্রতি যেসব সহানুভূতিশীল লোক রয়েছে, অপকীর্তিটা তাদেরই কারো হবে। এর শোধ সে তুলবে প্রতিজ্ঞা করে বাথানে ফিরে আসতেই ওর মেয়ে মোকাবেলা করলো ওকে। শান্তভাবে স্বীকার করলো তার দোষ। এক মুহূর্ত স্তম্ভিত হয়ে ওর দিকে তাকিয়ে রইল বুড়ো। তুই ছেড়ে দিয়েছিস ওকে? খাবি খেলো সে। তুই কেন? নির্ভয়ে বাবার মুখোমুখি হলো নরিন। একটা ঋণ শোধ করেছি। দুবার আমার জীবন বাঁচিয়েছ বলে দ্বিতীয় ঘটনাটা বুড়োকে জানালো। শুনে সাইমনের কপালে ভাঁজ পড়ল। বুঝতে পারছে নরিন ঠিক কাজই করেছে। তার মেয়ের কাছে সে এরকম ব্যবহারই আশা করে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা তার মোটেই কাম্য নয়। তাই স্বার্থপরের মতো ও নিজের সুবিধাটাই দেখতে চাইল শুধু। নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে, রুদ্ধভাবে বলল সে। ওই লোক একটা চোর, নিষ্ঠুর খুনি, আর তুই কিনা ওকে ছেড়ে দিলি। তোর যা কিছু উপকার ও করেছে তার পেছনে ওর নিজের স্বার্থ ছিল, তোর আর আমার চোখে ধুলো দেয়া, আর তাতে সফল হয়েছে। এখন তুই তোর ঘরে যা, আর কখনো এসবের মধ্যে নাক গলাবি না। আমি এবার মিস্টার সাবাডিয়ার খোঁজে বেরোবো, ধরে ফাঁসিতে ঝোলাবো তাকে। সাইমন, তুমি কিন্তু আমার খপ্পরে পড়ে যাচ্ছ। তোমার মেজাজ চড়ে গেছে। বিদ্রুপপূর্ণ একটা গলা শুনতে পেয়ে বাপ বেটি দুজনে চোখ তুলে দেখতে পেল দোরগোড়ায় ফ্রাই প্যানের মালিক দাঁড়িয়ে স্মিথ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে ওদের। নরিন, তুমি কি করেছ? ক্ষেপে একেবারে বারুদ হয়ে গেছে ও। এ প্রশ্নের জবাব দিল বুড়ো। দু চারটে উত্তপ্ত বাক্যে ব্যাখ্যা করল পরিস্থিতি। লিমিং দার্শনিক মনোভাব গ্রহণ করল। ওর বন্ধু যদি আরেকটু কম বিচলিত হতো, ফ্রাইপ্যান মালিকের এহেন নিরাসক্তিতে সন্দেহের উদ্বেগ হতো তার। লিমিংয়ের পক্ষে কোনো ব্যাপার শান্তভাবে গ্রহণ করাটা রীতিমতো অবিশ্বাস্য। সাইমন, পাগলামি করে কি লাভ বলো? শুরু করলো সে। পাখি উড়ে গেছে। অবশ্যই নরিনের উচিত হয়নি ওকে ছেড়ে দেয়া, তবে ওর কাছে মনে হয়েছে এটাই ভদ্রতা। সত্যি বলছি, এজন্যই ওকে এত ভালো লাগে আমার। এমনও তো হতে পারে যতটা দুর্নাম যতটা দুর্নাম লোকটা আসলে ততটা খারাপ না। সবিস্ময়ে প্রতিবেশী বাথান মালিকের দিকে ঘুরল পিটার। আমার গলায় দড়ি, বলল। জব লিমিং কখনো একজন গরু চোরের হয়ে ওকালতি করবে জন্মেও ভাবিনি। কর্টেজ যে সত্যি চোর এমন প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি, অবিচল কণ্ঠে জবাব দিল লিমিং। তাহলে তোমাকে বোধহয় কোনো কথা বিশ্বাস করান সত্যিই খুব কঠিন, মিস্টার লিমিং। ফোরন কাটল আরেকটা গলা। নবাগত আর কেউ নয়, টারম্যান। এইমাত্র এখানে উপস্থিত হয়েছে সে। ঘোড়া না বেঁধেই সকলের অলক্ষ্যে ঢুকে পড়েছে ঘরে। টুপি খুলে নরেনকে সম্মান জানিয়ে সাইমনের উদ্দেশ্যে ঘুরল সে। তারপর যোগ করল, আশা করি ও বহাল তবিয়তেই আছে মিস্টার পিটার। আমি ওকে ঠিকই আটকে রেখেছিলাম, কিন্তু নরি রাতের বেলায় চুপ করে ছেড়ে দিয়েছে, বিরক্তির সঙ্গে জবাব দিল বাথান মালিক। বলছে কটেজের কাছে নাকি ঋণে ছিল ও। কি, তুমি ছেড়ে দিয়েছ? বাইক করে অপরাধীর দিকে ঘুরেই চিৎকার করে উঠল টারম্যান।
ধনকুবেরের আকস্মিক ক্রোধের মুখে ভয়ে জড়সড় হয়ে গেল রাঞ্চার দুহিতা। তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমাকে তোমাকে চট করে সামলে নিল টারম্যান। বুঝতে পেরেছে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে যাচ্ছিল সে। ঘরভর্তি লোকের সামনে উপহাসের পাত্র করে তুলছিল নিজেকে। ওই অগ্নিদৃষ্টির সামনে প্রথমে কুঁকড়ে গেলেও নরিন ওকে মোকাবেলা করলো ঠান্ডা মাথায়। ওর জায়গায় ফাঁসি দেওয়া উচিত, এটাই বলতে চাইছিলে তো মিস্টার টারম্যান? জানতে চাইল ও। পরিস্থিতি আবার অত্যন্ত দক্ষতার সাথে নিজের আয়ত্তে এনে ফেলল ধনকুবের। যদি তাই চেয়ে থাকি, ওটা একরকম তোমার প্রাপ্য বলতে হবে। কঠোর হাসি এসে বিদ্রুপ করল সে। এমন এক খেলায় অংশ নিয়েছ যেটা তুমি বোঝো না, অথচ এর মাসুল গুনতে হবে অন্যদের। দেখো, ওই বুনো ঘোড়াটার কবল থেকে তোমাকে রক্ষা করেছে বলে তুমি ওর কাছে ঋণী মনে করছো নিজেকে, আর তাই ওকে ছেড়ে দিয়ে বরাবর হতে চেয়েছ। তোমার দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ঠিকই আছে এবং এজন্য তুমি প্রশংসা পেতে পারো। তবু একটা জিনিস কি অস্বীকার করতে পারবে? এখন থেকে যেসব অপরাধ করে বেড়াবে ওই লোক, সেগুলোর জন্য নিজেকে দায়ী মনে হবে না তোমার? এরকম এক একটা সময় আসে যখন সমাজের সার্বিক স্বার্থে ব্যক্তি স্বার্থকে বলি দিতে হয়, তাই না? চমৎকার মন ভোলান যুক্তি। বক্তা এখন তার অমায়িক আচরণ ফিরে পেয়েছে, কিন্তু মেয়েটা যেন এর ভেতর দিয়ে ওর স্বরূপকে চিনতে পারল। টারম্যান কখনো তার কোনো আপন লোকের জন্য নিজের স্বার্থ জলাঞ্জলি দেবে কেন? যেটা যেন এটা বিশ্বাস হলো না ওর। নিজের স্বার্থ জলাঞ্জলি দেবে কেন যেন এটা বিশ্বাস হলো না ওর। লিমিং বুঝতে পারল ওর দ্বিধা, উদ্ধার করতে এগিয়ে গেল। মেয়েরা আবেগের বশে কাজ করে টারম্যান, আর তা করে বলেই আমরা ছেলেরা সুখে থাকতে পারি, বলল ফ্রাই প্যানের মালিক। তুমি যাও নরি, এসব নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। ফুর্তি আনমনে হতে পারে আবেগের বশে করেছে, কিন্তু একটা কথা ওর জানা দরকার। নাক গলালো টারম্যান। সেটা হলো কটেজের এই অঞ্চলে আসার আসল উদ্দেশ্য একজন লোককে খুন করতে এসেছে সে, আর সেই লোক ও। নাটকীয় ঘোষণাটি শেষ করে তর্জনী তুলে সাইমনকে দেখালো ধনকুবের। মেয়েটার চোখ অস্বাভাবিক রকমের বড় বড় হয়ে গেল। বাবা, প্রায় কেঁদে ফেলল। এটা সত্যি হতে পারে না। তারপর কাউপাঞ্চার একদিন নিজেই এ সম্পর্কে কি বলেছিল ওকে মনে পড়তে চেয়ারে বসে দুহাতে মুখ ঢাকল। টারম্যান নিষ্ঠুর আনন্দে নিরীক্ষণ করল রাঞ্চার দুহিতাকে। আমি যেমন জানি এটা, তেমনি তুমিও জানো, বললে চলল সে। অনেক লম্বা ইতিহাস। মৃত্যুশয্যায় কটেজের পালক বাপ কটেজকে বলে সাইমন বেইমানি করেছে ওর সাথে। বন্ধুত্বের খাতিরে পারলেও যেন তার প্রতিশোধ নেয়, অথচ অপবাদটা একদম মিথ্যা। নরিন মুখ তুলে তাকালো। তাহলে কাজটা ও শেষ করলো না কেন? প্রচুর সুযোগ পেয়েছিল। ও জানে না তোমার বাবাই সেই লোক। যখন জানবে তখন আর কেউ রক্ষা করতে পারবে না তাকে। মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে মেয়েটার মুখ, বুক ভার। আমি দুঃখিত বাবা, বিড়বিড় করে বলল। তারপর এক ছুটে নিজের ঘরে গিয়ে বিছানায় মুখ গুজে ফুলে ফুলে কাঁদতে লাগলো। ব্যাপারটা যেন কিছুতেই হজম করতে পারছে না ও। ভয়ঙ্কর শোনাচ্ছে। ওর বিশ্বাস করতে পারছে কটেজ যেরকম হীন আচরণ করেছে কোনো মানুষের পক্ষে, তা সে আউটল হলেও করা সম্ভব। তবু কর্টেজ যখন ওকে ওর উদ্দেশ্যের কথা একদিন বলেছিল, ওর তখনকার সেই কঠিন চেহারা ও ভুলতে পারছিল না। নরেন যখন চলে গেল ঘর ছেড়ে, টারম্যান কুটিল দৃষ্টিতে তাকালো তার সঙ্গীদের উদ্দেশ্যে। আশা করা যায় এরপর আর ওকে সাহায্য করতে চাইবে না ও, বলল সে। কথাটা সত্যি।
না ওকে ভয় দেখাবার জন্য বললে? জিজ্ঞেস করলো লিমিং। সত্যি জব, বলল পিটার। লোকটা আমার গর্দান নিতেই এসেছে, যদিও জো আমাকে বলার আগে পর্যন্ত আমি জানতাম না। প্রথম দর্শনে ওকে চেনে বলে সন্দেহ হয়েছিল ওর, তারপর খোঁজ খবর করে নিশ্চিত হয়েছে। এখন কথা হচ্ছে আমরা কি করব। তারা করব ওকে? মাথা নাড়ল টারম্যান। এরকম জায়গায় খুঁজে পাওয়া যাবে না। ফাঁদ পাতব। আমার উপর ওটা ছেড়ে দাও। ঠিক ওই সময়ে ব্লেন এসে হাজির হলো। বার্টন উধাও হয়েছে, ওর ঘোড়া আর অস্ত্রশস্ত্র নেই, বলল সে। মনে হয় ওই ছেড়ে দিয়েছে গরু চোরকে। ওদের মধ্যে খুব মোহাব্বত ছিল। তোমার ধারণায় বোধহয় ঠিক, বলল ওর মনে। জেল ঘুঘুর প্রতি মেয়ের পক্ষপাতের কথা প্রচার করতে ব্যগ্র নয়। আমরা এখন কি করব বস? সবাই বলছে টাটকা থাকতে থাকতে ওকে টেইল করা উচিত। খেই ধরল ফোরম্যান। ওদেরকে কি বলবো আমি? রাটলারের দুর্ভাগ্য, তার পরামর্শ ওয়াইজেরের মালিককে এতক্ষণে চেপে রাখা ঝালটা মেটাবার একটা অজুহাত সৃষ্টি করে দিল। ক্ষিপ্ত মেজাজে বক্তার দিকে পাই করে ঘুরল সে। জাহান্নামে যেতে বলো। বিস্ফোরিত হলো সাইমন। গায়ে পড়ে কিছু বলতে আসবে, দরকার হলে আমি নিজেই চাইব পরামর্শ। বেরিয়ে যাও এখান থেকে। অলস গর্ধবগুলোকে বলো তাদের কাজে যেতে। ফোরম্যানের উপর নজর রাখছিল লিভিং। দেখলো কড়া একটা জবাব দিতে গিয়ে নিজেকে সামলে নিল। কুটিল ভুকুটি করে ঘুরে দাঁড়ালো, থপথপ করে পা ফেলে চলে গেল। টারম্যান আর ফোরম্যানের দৃষ্টি মুহূর্তের জন্য মিলিত হয়েছিল একবার। লিভিংয়ের মনে হচ্ছে প্রথমজন সামান্য মাথা নাড়িয়েছিল, কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারল না। ব্যাপারটা অনিচ্ছাকৃত কিংবা তার চোখের ভুলও হতে পারে। ওদেরকে ওখানেই রেখে ঘুরতে ঘুরতে ব্যাংক হাউসে গেল জব। দেখলো চেনাব ছাড়া অন্য কেউ নেই ভেতরে। বন্দুকবাজ তার বিরল দেতো হাসি হেসে স্বাগত জানালো ফ্রাইপ্যানের মালিককে। র্যাটলার মনে হলো রসের দাঁত খিঁচানি খেয়েছে, মন্তব্য করল ও। মুখ হারি করে ফিরে এলো। দেখলাম, হ্যাঁ, সাইমনের ধারণা হয়েছে তোমরাই তার বাথানটা চালাতে চাইছ। লিমিং জবাব দিল। আসামে পালিয়ে যাওয়ায় ওর মেজাজ খুব তেতে আছে। খুব খারাপ, গম্ভীর গলায় বলল লুন্ট। মুখের একটা পেশি পর্যন্ত নড়ছে না। ভাবছেন কাজটা কার হতে পারে? গরু ব্যবসায়ী হাসল। ভয় নেই জনাব, আমার সেটা জানার দরকার নেই, বলল। আচ্ছা, সাবাডিয়া নামে কারোকে চেনো তুমি? হ্যাঁ, আউটল। ঝট করে প্রশ্নকর্তার দিকে তাকালো জনাব। বেশি কিছু না, ও একটা রহস্য, জবাব দিল। বছর কয়েক আগে একবার ওর পিস্তলের ভেলকি দেখার সৌভাগ্য হয়েছিল আমার। তবে লোকটার যত দুর্নাম, আমার মনে হয় তার সবগুলোই ঠিক না। মানুষের দুর্ভাগ্য এটাই, একবার অপবাদ রটলে আর ঘুরতে চায় না। খরবাকায় বন্দুকবাজের অতীত লিমিং জানে খানিকটা, তাই অনর্থক ঘাটাঘাটি করে ওর তিক্ত চিতি জাগিয়ে তুলতে চাইল না। কর্টেজ এরপর কোথায় যেতে পারে বলে তোমার ধারণা? পরবর্তী প্রশ্ন করল সে। আমি কোনো রকম ধারণা টারণার মধ্যে নেই, স্পষ্ট জবাব এলো। জব বুঝতে পারল লন্টের পেটের কথা আদায় করা যাবে না। আবার যখন রান্স হাউসে ফিরে গেল সে, তখন দেখল টারম্যান শহরে ফেরার উদ্যোগ করছে। হঠাৎ করেই লিমিং সিদ্ধান্ত নিল ওর সঙ্গী হবে সে। যাওয়ার আগে টুক করে একবার রান্নাঘরে গেল। ওখানে নরেনকে সে একা পেয়ে গেল। ওর রুগ্ন চেহারা আর ব্যথিত চোখ দেখে বেদনায় টনটন করে উঠল বুড়ো বদমেজাজের বুক। মনে মনে গাল বকল এর জন্য দায়ী ব্যক্তির উদ্দেশ্যে। ওহ, আঙ্কল চপ, এসবের অর্থ কি? আমার বিশ্বাসই হচ্ছে না, ধরা গলায় বলল ও। খামোখা মন খারাপ করো না, সব ঠিক আছে, সৎ চেনেহে জবাব দিল লিমিং। আমিও বিশ্বাস করি না, তবে আল্লাহর ওয়াস্তে তোমার বাবাকে আবার বলে দিও না। সাইমনকে শুধু এটুকুই বলল ফ্রাইপ্যানের মালিক। প্রয়োজন হলে আমাকে খবর পাঠিও।
আর কারোকে বেশি বিশ্বাস করো না। আর আমি কোনো বেকার পাঞ্চারদের বিশ্বাস করছি না। যদি তাই বুঝিয়ে থাকো তুমি, জবাব দিল সাইমন তিক্ত স্বরে। ব্যাপারটা আদপে তা নয়, কিন্তু বাইরের লোকের সামনে ব্যাখ্যা করা সম্ভব নয় বলে আর কথা বাড়ালো না লিমিং। হ্যাসেটের রাস্তায় মাঝারি কদমে পাশাপাশি ছুটল ওরা। সুযোগ বুঝে সঙ্গীকে সরল একটা প্রশ্ন করল জব। কর্টেজকে কিভাবে ধরবে ঠিক করেছো কিছু? এখনো না, তবে ভেবে দেখছি মনে মনে। তাই সারাভাবে জবাব দিল টারম্যান। মনে হয় কাজ হবে এতে। আর এবার যখন বজ্জাতটাকে ধরবো, কেউ আর বাঁচাতে পারবে না ওকে। নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, আমার ধারণা ও কেটে পড়বে। ভুল ধারণা, যাবে না। এই জাত আমি চিনি। সাইমনকে শেষ করতে এখানে এসেছে ও, তা করবেই। কিন্তু তুমি যে বললে ও না, সাইমনই সেই লোক যাকে ও খুঁজছে। ও জানে না সাইমনই সেই লোক যাকে ও খুঁজছে। জব স্মরণ করালো ওকে। এখনো জানে না, তবে জানবে। টারম্যান হাসলো একগাল, যেন এইমাত্র একটা চমৎকার পরিকল্পনা খেলে গেছে তার মাথায়। ধনকুবেরের শেষের কথাটা মনে মনে বিচার করলো ফ্রাইপ্যানের মালিক। টারম্যান যদি কর্টেজের হাতে সাইমনকে খুন করিয়ে সেই অপরাধে ফাঁসিতে ঝোলাতে পারে ওকে, এক ঢিলে দুই পাখি মারতে পারবে। একজন শত্রু এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে ফেলতে পারছে। অন্যদিকে নরেনকে এরপর বিয়ে করলেই ওয়াইজেডের একচ্ছত্র অধিপতি হতে আর কোনো বাধা থাকে না। এটাই কি ওর মতলব? জানার চেষ্টা করলো সে। টারম্যান, এই দেশটা কেমন লাগে তোমার? জিজ্ঞেস করলো জব। সুন্দর, জবাব দিল অপরজন। যা শুনে এসেছে এদিকে তার চেয়েও ভালো। পরে যখন জানতেই পারবে তখন, এখন বলতে বাধা নেই। আমি ওয়াইজেড বাথানটা কিনে এখানে স্থায়ী ঠিকানা গড়তে চাইছি। বলা যায় না, দরে বললে তোমারটাও কিনে ফেলতে পারি। আমার বিক্রি করার কোনো ইচ্ছে নেই, জানালো লিমিং। এখন নেই, তবে মত বদলাতেও তো পারে, হাসলো টারম্যান। আর একান্তই যদি বিক্রি না করো অসুবিধে নেই। তোমাকে প্রতিবেশী হিসেবে পেলে আমি খুশি হব। এখন নিশ্চয় বুঝতে পারছো কেন আমি এই গরু চুরি বন্ধ করতে উঠে পড়ে লেগেছি। আমি চাই না কোনো আউটলা এখানে থেকে আমার গরু চুরি করুক। আমার ধারণা ছিল ওয়াইজেডের মালিক হবে নরি, জব বলল দ্বিধাজড়িত কণ্ঠে। তাই হবে, কৃত্রিম হাসি হাসল ধনকুবের। তবে কিনা আমাকেও সাথে নেবে? সেটাও ঠিক করে ফেলেছ? প্রচ্ছন্ন বিদ্রুপের স্বরে জিজ্ঞেস করল লিমিং। পাকাপোক্ত না, তবে আমার বিশ্বাস কোনো সমস্যা হবে না, আত্মদীপ্ত জবাব এলো। বুড়ো এক কথায় রাজি হয়ে গেছে, আর মেয়েটারও বোধহয় অপছন্দ না আমাকে। হা, তোমার এখনকার আচরণ কিন্তু ওর মন পাবার উপযোগী নয়। দূর, মেয়েরা চায় পুরুষ হবে পুরুষের মতো, রুক্ষতা পছন্দ করে ওরা। আমি জানি কিভাবে বশে রাখতে হয় ওদের। কিছুক্ষণ মৌন হয়ে রইল লিমিং। লোকটাকে পছন্দ হয়নি তার। নরেনকে বিয়ে করতে চাইছে, এই বাসনাটা আরও অপছন্দ। কটেজের কথাই যদি ঠিক হয়ে থাকে, টারম্যান লোকটা মানুষ নামের অযোগ্য, চরম দুর্বৃত্ত। তাছাড়া অত্যন্ত দাম্ভিক। জব সংকল্প করল তার পক্ষে সম্ভব হলে এ বিয়েতে সে বাধা দেবে। পিটারের উপর কর্টেজের রাগ কেন? জিজ্ঞেস করল সে। ও, সে এক বস্তা পোষা কাহিনী। তেমন কিছু না, তুমি বরং সাইমনকেই জিজ্ঞেস করো, জবাব এলো। ওরা যখন হ্যাসেট সফলিতে পৌঁছালো তখন এর চেয়ে বেশি কিছু জানতে পারল না লিমিং। বস্তুত ধনকুবের যতটা চেয়েছে নিজের পরিকল্পনা সম্পর্কে, ঠিক ততটুকুই সে বলেছে। শহরের সান্ধ্য উৎসব জমে ওঠার সময় এখনো হয়নি, তবু সেখানে অস্বাভাবিক রকমের উত্তেজনা বিরাজ করছে। ছোট ছোট জটলা দেখা যাচ্ছে রাস্তায়। তারপর ওরা যখন সেলুনে ঢুকলো তখন দেখলো দিনের ও সময়টায় সাধারণত যা থাকে
তার চেয়ে আজ অনেক বেশি খদ্দের রয়েছে। সাইলাসই প্রথম রাষ্ট্র করল খবরটা। এই যে কটেজের কোনো খবর শুনেছেন আপনারা? ওরা বারে পৌঁছাতে জিজ্ঞেস করলো সে। তারপর জবাবের অপেক্ষা না করেই যোগ করলো, ওই আসলে সাবাডিয়া আউটল, জানেন? মনে মনে খিস্তি করলো টারম্যান, কিন্তু মুখে হাসলো। দেখ, কেউ তোমার সঙ্গে ঠাট্টা করেছে, বলল সে। মোটেই না, বারকিপার নিজের বিশ্বাসে অটল। ওর পরিচয় ফাঁস হয়ে গেছে। সবাই বলছে ওয়াইজেডে ওকে আটকে রেখেছেন মিস্টার সাইমন। টঙ্ক পসি গঠন করছে, ওকে ধরে আনতে যাবে। টঙ্কের তাহলে আর অযথা কষ্ট করে কাজ নেই, বলল টারম্যান। আমরা মাত্র আসছি ওয়াইজেড থেকে, কটেজ নেই ওখানে। নেই মানে? প্রশ্ন করল মার্শাল। ঘরে ঢুকে শেষের কথাগুলো ওর কানে গেছে। আমি শুনেছি ওখানেই ছিল। টারম্যান ব্যাখ্যা করল কেন ওয়াইজেডে গেলে পণ্ডচরম হবে অফিসারের। শুনতে শুনতে ক্রমশ লাল হয়ে উঠল মার্শালের চেহারা। কি, মেয়েটা ছেড়ে দিয়েছে? খেকিয়ে উঠল সে। খোদার কসম, আমার ইচ্ছে হচ্ছে ওকেই এখন লটকে দিই। আইন ভেঙেছ। জব লেমিংয়ের মুখ কঠোর হয়ে উঠল। ফালতু বাড়াবাড়ি করো না মার্শাল, কর্কশ কণ্ঠে বলল সে। কর্টেজ পুলিশের আসামি না, কাজেই ওকে ছেড়ে দেওয়ার আইনগত কোনো দোষ হয়নি। আরেকটা কথা মনে রেখো, ওই ভদ্রমহিলা সম্পর্কে কিছু বলতে হলে মুখ সামলে বলবে। ফের যদি এরকম আজে বাজে কথা বলো, তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আমিও, মার্শালের উদ্দেশ্যে হিংস্র দৃষ্টি হেনে যোগ করল টারম্যান। অন্যরাও সমস্যারে সমর্থন জানালো এই মনোভাবকে। টং উপলব্ধি করল এর ফলে মানুষের কাছে আরও বেশি মাত্রায় অপ্রিয়ভাজন হয়ে উঠছে সে। অযথা চোট ছোট চমড়া। আমি ঠিক ওই অর্থে বলিনি কথাটা, সাফাই গাইল সে। জোর করে মুখে হাসি টেনে মানুষের মন ভোলাবার ব্যর্থ প্রয়াস পেল। আসলে আমরা একটা বিরাট সম্মান থেকে বঞ্চিত হলাম, এটাই আমার মাথা গরম করে দিয়েছে। ওর নামে যে পুরস্কারটা আছে সেটা পেলাম না বলে দুঃখে আমার পরাণটা ফেটে যাচ্ছে। খোদা, একটু আগে যদি জানতে পেতাম। ভাগ্যিস জানো নেই, টারম্যানের কণ্ঠে শ্লেষ। না হলে এতক্ষণে নরকের পথে পা বাড়াতে। আসলেও তাই, সমর্থন করল বারকিপার। সিনাবের কি হাল করেছিল মনে নেই? আমাদের আগাগোড়াই সন্দেহ হয়েছিল ও কোনো সাধারণ কাউ পাঞ্চান না। যাই হোক, আমাদের তো একটা কিছু করতে হবে, বলল মার্শাল। পসি নিয়ে ওর খোঁজে বেরোলে কেমন হয় লিভিং? কিন্তু ফ্রাইপ্যানের মালিক তখন ওখানে ছিল না। নিজের মুখ রক্ষার জন্য মার্শাল একটা শেষ চেষ্টা নেবে আজ করেছিল সে। তাতে জড়াতে চায়নি বলে সকলের অলক্ষ্যে ছেলুন ছেড়ে চলে গেছে। 7 ক্ষুধা উদ্বেগকারী বেকন ভাজার সুবাসে ছোট্ট অগ্নিকুণ্ডের পাশে বসে হাই তুলে আর মোড়া ভাঙল কটেজ। সারা রাত এক নাগারে পথ চলেছে ওরা। এখন কাক ভরে তস্করদের গুপ্ত উপত্যকার অনেকটা উত্তরে গভীর জঙ্গলের ভেতর ক্যাম্প করেছে। সকালের নির্মল বাতাস শরীর চাঙ্গা করে তোলার ব্যাপারে ধন্বন্তরী ক্ষমতা রাখে। তাই বুক ভরে শ্বাস টানল কাউ পাঞ্চার। বেঁচে আছে বলে মনে মনে ধন্যবাদ দিল বিধাতাকে। কফির পানি আনতে কেতলি সহ অনতি দূরের ঝর্ণায় গেছে ল্যারি। ওর উচ্ছল কণ্ঠের গান ভেসে আসছে। ও ব্রাঙ্কো বিলি ওয়াজ এ বোল্ড ব্যাডম্যান। এ বোল্ড ব্যাডম্যান ওয়াজ হি, and he could ride and rope and shoot and swallow the Austrian whiskey. Yeah, Branko Bill could do that last. Better know the other three. লোকগীতিটি গাইতে গাইতে ও যখন অগ্নিকুণ্ডের ধারে এলো, হাত তুলে ওকে সাবধান করল ওর বন্ধু। শশ, বলল সে।
তোমার কি একটু বুদ্ধিশুদ্ধি নেই? বিস্ময়ে এক মুহূর্ত বোবা হয়ে গেল গায়ক। আমার গান আবার কি দোষ করলো? আহত গলায় জিজ্ঞেস করলো সে। ব্যাঙ হত্যা, হিংসায় জ্বলে পুড়ে মরবে ওরা, গম্ভীর গলায় বলল কর্টেজ। তারপর কাউবয় ওর গায়ে পানি ঢেলে দেওয়ার ভয় দেখাতে বাউলি কেটে সরে গেল। ওটা আগুনে চড়াও, বুলবুল। কথা শুনল ল্যারি। বন্ধুর মতো তার পেটেও সুসর কীর্তন শুরু হয়েছে। তুমি গান ভালোবাসো না বোঝা উচিত ছিল আমার, বলল ল্যারি। বাসি, সেজন্যই থামতে বলেছি, হাসল অপরজন। চুলোর উপরে শুয়োরের মাংসটা যে সুর ধরেছে এ মুহূর্তে, আমার শুধু ওটাই শুনতে ইচ্ছে করছে। পরবর্তী 15টা মিনিট কথা বলার ফুসরত রইল না ওদের। তারপর যখন মাথাপিছু 3 কাপ কফির তোরে বেকন আর খটখটে বিস্কুটগুলো নেমে গেল গলা থেকে, সিগারেট বানিয়ে আরাম করে বসলো ওরা। উফ, আমার জন্য এটাই ভালো, নাজুক একটা ধোয়ার রিং ছেড়ে বলল ল্যারি। শালার গুলি মারি কাউ পাঞ্চিংয়ের। তুমি তাহলে ফোরম্যানের পদটা চাও না? জিজ্ঞেস করলো ওর বন্ধু চাপা কৌতুকের স্বরে। কাউবয় হাসল। ওটা তোমার জন্য। এরপর প্রথম যে শহরটা পড়বে ড্রিঙ্ক আমি খাওয়াবো। আমরা বোধহয় আর ওই ফোরম্যানের চাকরির ধারে কাছে যাচ্ছি না। যাচ্ছি কি? ঠিক, সায় জানালো কর্টেজ। আচ্ছা এবার বলো, এখান থেকে সবচেয়ে কাছের রেল স্টেশন কোনটা? বিগ রক 100 মাইল পূবে, তবে সবচেয়ে কাছে জনসভিল দক্ষিণে, তবে মরুভূমি পেরোতে হবে। চমৎকার, তবে কিনা ওই পথেই এসেছি আমি। শহরের আবার দরকার পড়ল কেন আমাদের? আমাদের না, আমার। কর্টেজ শুধরে দিল ওকে। আমার একটা ডাক টিকিট দরকার। ল্যারি তাকালো ওর দিকে। গম্ভীর দেখাচ্ছে বন্ধুর চেহারা, কিন্তু কাউবয়ের মনে হলো ঠাট্টা করা হয়েছে তার সঙ্গে। আমরা একসঙ্গে যাব, রায় ঘোষণা করল ল্যারি। তোমার গায়ের সাথে আমি আচিলের মতো লেপ্টে থাকবো। আচিল? তুমি? তুমি তো একটা ফোসকা হবে। ফোসকা হে? যাকগে, তোমার সাথেই বোধহয় আপাতত থাকতে হবে আমাকে। পার্দিরা যেমন বলে। এইসব গজব পাঠান হয়েছে আমাদের পরীক্ষা করতে। খোদার কসম, ঠিকই বলে ওরা। ল্যারির মুখে জুৎসই কোনো উত্তর জোগালো না এর। তার উদ্দেশ্য সফল হয়েছে জেনে ইচ্ছে করেই আর তর্কযুদ্ধে লিপ্ত হলো না ও। ক্যাম্পের চিহ্ন মুছে ঘোড়ায় চাপল ওরা। বিগ্রহের উদ্দেশ্যে রওনা হলো। তবে যাই বলো, পদক্ষেপটা কিন্তু মন্দ না, মন্তব্য করল ল্যারি। আমাদের পেছনে যদি পশি লেগে থাকে, খুঁজতে খুঁজতে ও শালাদের যান পানি হয়ে যাবে। না পেয়ে ধরে নেবে আমরা পালিয়ে গেছি। আমি ভাবছি বড় হতে আর কতদিন লাগবে তোমার? কর্টেজ হাসল। যাক, দুঃখ করো না, তোমার বয়স এখনো কম। আর জ্ঞানীজনেরা বলেন বয়সের সাথে সাথে জ্ঞান বাড়ে। হা, তোমার ব্যাপারেই তাহলে নিয়মটা উল্টে গেছে, পণ্ডিত। হুল ফুটিয়ে বন্ধুর ঘোড়ার বুকে স্পার দাবালো ল্যারি। আচমকা খোঁচা খেয়ে মেজাজ বিগড়ে গেল অবলা জানোয়ারটার। সামনের 2 পা শূন্যে তুলে দাঁড়িয়ে পড়ল। কর্টেজ মোটেও প্রস্তুত ছিল না এই মহড়ার জন্য। উল্টে পড়ার দশা হলো ওর। তাড়াতাড়ি স্যাডল হর্ন আঁকড়ে পতন রক্ষা করল। বন্ধুর দুরবস্থায় মজা পেয়ে হাততালি বাজালো ল্যারি। ইয়াহ, চিৎকার করল সে। ডন, আমি ভেবেছিলাম তুমি ঘোড়া চালাতে জানো। ওই মুহূর্তে জবাব দেওয়ার মতো অবকাশ ছিল না কর্টেজের। বুলেটকে শান্ত করে মাটি থেকে টুপিটা কুড়িয়ে নিল ও। তারপর তিরস্কার করলো তামাশাকারীকে। তোমাকে পাগলাগারদেই পাঠান উচিত, শাসনের স্বরে বলল ও। জানো না, আমার ঘাড় ভেঙে যেতে পারত এতে। এইসব গজব পাঠান হয়েছে আমাদের পরীক্ষা করতে। বন্ধুর কিছুক্ষণ আগের কথাটাই উদ্ধৃত করল ল্যারি। ঠিক আছে, বরাবর হয়ে যাও। যে আগে ওই বড় গাছটার নিচে পৌঁছাতে পারবে সে $1 পাবে। জাহান্নামে যাও, আমার ঘোড়াকে চমকে দিয়ে
এখন আবার দৌড় প্রতিযোগিতা করতে চাইছে। না, তোমার সাহসের বলিহারি। আমারও ঘোড়া আছে, বুলেটের উদ্দেশ্যে তাচ্ছিল্যের দৃষ্টি হেনে বলল ল্যারি। তাহলে ওকেই খোঁচাচ্ছ না কেন? নিমেষে পাল্টা আঘাত এলো। ওস্তাদ বিরক্ত হয়েছে অনুভব করে জিভ কাটল ল্যারি। ইন্ডিয়ানদের অনুকরণে বাহাত তুলে শান্তিচিহ্ন দেখালো। আবার অন্তরঙ্গ পরিবেশে যাত্রা শুরু হলো ওদের। পরের দিন দুপুর নাগাদ বিগ্রহে পৌঁছালো ওরা। এই শহরটির একটিমাত্র বিশেষত্ব আছে, যার সাহায্যে সীমান্তের অন্যান্য জনবসতি থেকে আলাদাভাবে চেনা যায় একে। ব্যাপারটা আর কিছুই নয়, প্রকৃতির উদ্ভট খেয়াল, যার কারণে এর এই নামকরণ। যতদূর দৃষ্টি যায়, যোজন বিস্তৃত সমতল প্রান্তর, আর এর ঠিক মাঝখানে আকাশ ছোঁয়া পর্বত ধূসর নগ্ন, প্রায় দুর্লগ্ন। এখানে পাহাড়টার উৎপত্তি কিভাবে হলো তা এক রহস্য। এমনকি বিজ্ঞানীরাও সমাধান করতে পারেনি। আর এর পাদদেশে বিক্ষিপ্তভাবে মানবেতর জীবনযাপন করছে যারা, তাদের মাথা ঘামাবার মতো আরও বহু সমস্যা রয়েছে সংসারে। বড় বাথানগুলো থেকে গরু চালানের উদ্দেশ্যে রেলপথের একটা শাখা এই অখ্যাত জনপদে যেদিন এসেছে, তখন থেকেই প্রাণ পেয়েছে শহরটা। গরু ব্যবসার উপর নির্ভরশীল জনবসতিতে যেমন হয়, জীবনযাত্রা এখানে তেমনি অস্থির, উত্থান পতনশীল। রাউন্ড আপের পর যখন একের পর এক গরুর পাল আসতে থাকে, উত্তেজনার স্পর্শ পায় শহরটা। ঘুমের কথা তখন কল্পনা করা যায় না। দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনি আর ভোগ বঞ্চনার পর কাউবয়দের হাতে এ সময় ফুর্তি করার জন্য প্রচুর টাকা থাকে। দেহ মনেও থাকে ক্ষুধা, আর বিগ্রহ লক্ষ্য রাখে ওদেরকে যেন নিরাশ হতে না হয়। এরপর আবার একঘেয়েমি শুধু কদাচিৎ কোনো রেঞ্জ রাইডারের আকস্মিক আগমনে বৈচিত্র্য আসে। কটেজ আর ল্যারি যে সময় এসেছে, রাউন্ড আপ তখনও শুরু হয়নি। শহরটা কর্মহীন সুষুপ্তি উপভোগ করছে। স্টেশন আর তার ফাঁকা খোয়ারগুলোর পাশ দিয়ে শহরের কেন্দ্রস্থলে চলে এলো ওরা। সামনেই একটা কাঠের রংচঙের দোতলা দালান। দেয়াল জোড়া সাইনবোর্ডটা সগৌরবে ঘোষণা করছে এটাই রক সেলুন ও ড্যান্স হল। আশপাশে আরও যেসব কাঠের কেবিন আর মাটির ঝুপড়ি রয়েছে, সেগুলোর মাথার উপর দিয়ে এই দালানটা তার জনাকীর্ণ জয়োধ্বজা তুলে যেন আপন মহিমা প্রকাশ করতে চাইছে। অভ্যাগতরা তাদের বাহন বাইরের হিসড়েইলে বেঁধে ধীর পদক্ষেপে ভেতরে ঢুকল। বেশ বড়সড় কামরা। বেলোয়ারি ঝাড়গুলো খানিকটা ঝলমলে শোভাবর্ধনের চেষ্টা করেছে। দেয়ালের পাশাপাশি স্থান পেয়েছে বিবর্ণ আয়না আর অশ্লীল ছবি। ঘরের একপাশে দরজামুখী বারের পেছনে থরে থরে বোতল সাজান। চারপাশে চেয়ার টেবিল আর পিকদানি ছড়ান ছিটান। বাঁদিকে আরেকটা দরজা নাচঘরের। বারকিপারের মুখখানা বিরাট, চওড়া হনু, নাকটা লালচে। বারের এক কোণে দাঁড়িয়ে তিনজন লোকের সঙ্গে গল্প করছিল সে। নবাগতরা ঢুকতে কপালে ভাঁজ পড়ল। সন্দেহের দৃষ্টিতে জরিপ করল ওদের। কি চাই? বাজখাই গলায় প্রশ্ন করল সে। প্রথমে ভদ্রতা, পাল্টা জবাব দিল কর্টেজ। তারপর ড্রিঙ্ক, খাবার আর মাথাপিছু একটা বিছানা। নবাগতের সংকুচিত অন্তর্ভেদী চোখ দুটোর দিকে সরাসরি তাকালো বারকিপার। ওর নিজেরগুলো কেঁপে গেল। আবার যখন মুখ খুলল, সে তখন তার কণ্ঠ
আগের সেই ধার হারিয়েছে। রাস্তার ওপাশে রেস্তোরাঁয় আমরা খাবার বেচি না, আর আমাদের বিছানাও সব ভর্তি। বোতল আর গিলাস ঠেলে দিয়ে ঘেউ ঘেউ করে উঠল মদলা। নিজের গিলাসে পানিও ঢাললো ওরা। তারপর কর্টেজ বলল, আমাকে একটা কাগজ আর খাম দাও। ইতস্তত করলো বারকিপার। নে। শুরু করেও থেমে গেল। এই খদ্দেরের রকম সকম তার সুবিধের ঠেকছে না। সচরাচর হম্বিতম্বি করে পার পেয়ে যায় সে, কিন্তু কেন যেন মনে হচ্ছে এবার শক্ত পাল্লায় পড়েছে। আতিপাতি করে একটা দেরাজ হাতড়ালো সে। প্রার্থিত বস্তুগুলো বের করলো। ওগুলো নিয়ে কাছের একটা টেবিলে গিয়ে বসলো কাউ পাঞ্চার। চিঠি লিখে মুখ বন্ধ করলো খামের। ল্যারি বাড়ি রয়ে গেছে। অপর তিন খদ্দেরের শীতল চাহনির জবাব দিচ্ছে। ও ভেবে দেখেছে, এরা যদি এই শহরের অধিবাসীদের প্রকৃষ্ট নমুনা হয়ে থাকে, তবে এখানে সারাক্ষণ সজাগ থাকাই চেয়েও। চিঠি লেখা হয়ে গেছে দেখে বারকিপারের কৌতূহল জয় করলো তার অপছন্দকে। জিজ্ঞেস করলো, পোস্ট করে দিতে হবে মিস্টার? না, উত্তর দিল পাঞ্চার। তারপর একটা সবজান্তা হাসি উপহার দিয়ে বুঝিয়ে দিল, সুরা বিক্রেতার ফন্দি ধরা পড়ে গেছে। ওরা যখন বিদায় নিল, বারটেন্ডার তার বন্ধুদের দিকে তাকালো। ওই পরগাছাটাকে একটু অদ্ভুত মনে হচ্ছে, মন্তব্য করল সে। কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। চোখগুলো ভীষণ ঠান্ডা, বলল একজন। আমি হলে ওকে ঘাটাতাম না। যাই হোক, নজর রাখা দরকার। ঠোঁটের কোণে শয়তানি ভরা হাসি ঝুলিয়ে বলল আরেকজন চর্মসার বেকার ছোকরা। আমি একটু টেইল করব। সেলুন থেকে বেরিয়ে এলো সে। লক্ষ্য করল তার শিকার স্টেশন এজেন্টের অফিসের দিকে যাচ্ছে, যেটা একাধারে ডাকঘর হিসেবেও ব্যবহৃত হয়। ওরা চিঠি ডাকে দেওয়া অবধি রাস্তার একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করল সে। তারপর নবাগত দুজনকে সেই খাবার ঘরে ঢুকতে দেখল। বারকিপার ইচ্ছাকৃতভাবে যার নামটার বিকৃত উচ্চারণ করেছিল। ওখান থেকে বেরিয়ে জেনারেল স্টোরের দিকে এগোলো ওরা। আরও কিছু রসদপত্র কিনে মজুদ বাড়িয়ে রাখবে, কারণ কর্টেজের ধারণা ওদেরকে বেশ কিছুদিন লোকালয়ের বাইরে আত্মগোপন করে থাকতে হতে পারে। ওরা দোকানে ঢুকছে, এই সময় আরেকজন খদ্দের একজোড়া লেবেল আটা বোতল হাতে করে বেরিয়ে গেল। ওর পেছনে দোকানের মালিক একটা রসিকতা করে নিজের মনেই হাসল। বুড়ো বয়সে ভীমরতি, বলল সে। তারপর সদ্যগত দুই খদ্দেরের পানে ফিরে যোগ করল, বলো দেখি লোকটার হাতের ওই দুটো বোতলে কি আছে? বিশেষ ধরনের নাকের রং, আন্দাজ করল ল্যারি। হলো না স্যার, অবশ্য খুব দূরেও নেই। হিহি। ফোকলা গালে হাসলো দোকানি। মাথার রং, হ্যাঁ, কলম। চুল কালো করে পেকে যাচ্ছে নিশ্চয়। চুল কালো করে পেকে যাচ্ছে নিশ্চয়। ওর জন্য আমাকে আনতে হয় নিউ ইয়র্ক থেকে নিয়মিত। হ্যাঁ। না, ওকে আমি কখনো দেখিনি। ওই লোকটাই এসে নিয়ে যায় প্রতিবার। অদ্ভুত না? মেয়েদেরকেও হার মানায়। ওরা একমত হলো ব্যাপারটা একটু অভাবনীয়ই বটে, কারণ এদেশে চেহারার তেমন কোনো গুরুত্ব নেই। মানুষের বিচার করা হয় তাদের কাজ দিয়ে। কর্টেজ সুকৌশলে নানা রকম প্রশ্ন করে হীনমন্যতায় হীনমন্যতার এই শিকারটি সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করল, কিন্তু দোকানি এর বেশি কিছু বলতে পারল না। ওরা কাজ ছেড়ে রাস্তায় নামল। ল্যারি বলল, আজব খেয়াল, ব্যাটা ছেলে চুলে কলপ লাগায়। অবশ্যই, তবে তার চেয়েও আশ্চর্য হচ্ছে ওই বাহকটিকে আমি চিনতে পেরেছি। ও টারম্যানের লোক, কর্টেজ বলল। তাহলে ওর জন্যই হবে, কিন্তু দেখে তো অকালে বুড়িয়ে যাওয়ার লোক মনে হয় না। যাক, এ ব্যাপারটা তত গুরুত্বপূর্ণ নয়। কথা হচ্ছে, স্টেশন এজেন্ট যদি মিথ্যে না বলে থাকে,
আর আমার মনে হয় না তা বলেছে। ওরা এখান থেকে গরুর চালান পাঠাচ্ছে না। তাহলে ওগুলো দিয়ে করছেটা কি? মরুভূমির ওপাশে পাঠাচ্ছে না তো? সন্দেহ প্রকাশ করল ল্যারি। আচ্ছা, আমরা আশায় ওই মদলা অমন খেপে গেল কেন? জানি না, তবে বাজিয়ে দেখব, হাসলো ওর বন্ধু। আজ রাতটা ওর হোটেলে কাটানোর ইচ্ছে আমার। সেলুনে ফিরে এসে ঢুকতে যাচ্ছিল ওরা, আচমকা সঙ্গীকে হ্যাঁচকা টান মেরে দালানের কোণা ঘুরে গা ঢাকা দিল কর্টেজ। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এক অশ্বারোহী, ঝুঁকে পড়ে আরেকজনের সাথে কথা বলছে। দ্বিতীয় লোকটা সেলুনের কবাটটা সামান্য ফাঁক করে ধরে আছে। চোতা দুজন ওদের আলাপের বিষয়বস্তু শুনতে পেল না। অশ্বারোহী হাত নেড়ে বিদায় জানিয়ে অন্ধকারে হারিয়ে গেল। ওই লোকটাই কলপ কিনল না? ফিসফিস করে বলল ল্যারি। হ্যাঁ, ও আমাকে একটা আলো দেখিয়েছে, জবাব দিল কর্টেজ। বিধাতা বড্ড একচোখা, তাই না? অনুযোগ করল ল্যারি। এই যেমন তুমি একটু আগে অন্ধ ছিলে, আর এখন লোকজন উদয় হলো আলো দেখাতে। উফ, লাগে। তুমি আমার পা থেতলে দিয়েছ। দুঃখিত, তবে এবার কিন্তু তুমি আমাকে আলো দেখালে। কর্টেজ মুচকি হাসল। এরপর তোমার মুখ ভোঁতা হবে। এসো। খোয়া খোড়ার অভিনয়টা ভালোই হচ্ছে। অভিনয়? হা! উম্মা প্রকাশ করল ল্যারি। বুড়ো আঙুলটাই গেছে মনে হচ্ছে, ইচ্ছে করে। কিন্তু কর্টেজ তখন পৌঁছে গেছে সেলুনের দরজায়। বন্ধুকে একা ভেতরে ঢুকতে দিতে চায় না ল্যারি। বাধ্য হয়ে ওকেও এগোতে হলো। আসর জমে উঠতে শুরু করেছে। নাচঘর থেকে ভেসে আসছে বেসুরো পিয়ানোর আওয়াজ। দরজার সামনে খানিক আগে যে লোকটাকে দেখেছিল ওরা, এখন সে বারে দাঁড়িয়ে টেন্ডারের সঙ্গে কথা বলছে। পেটে হৃষ্টপুষ্ট গরম, চোখ দুটো কুতকুতে, মাংসল ঠোঁটের উপর কাটা গোপের পতাকা, ঝাঁটা গোপের পতাকা। বারে গিয়ে দাঁড়ালো কর্টেজ। পানীয়ের ফরমাশ দিয়ে সোজা বারকিপারের চোখের দিকে তাকিয়ে বলল, ঘরের ব্যবস্থা হলো? বলেইছি তো, সব ভাড়া হয়ে গেছে, রুক্ষ জবাব এলো। হ্যাঁ, তা বলেছ, মনে আছে। কর্টেজ হাসল। তারপর ওর বন্ধুর উদ্দেশ্যে ঘাড় ফিরিয়ে বলল, এবার নিশ্চয় স্বীকার করবে তুমি আমার কথাই ঠিক। কেমন, আমি বলেছিলাম না জো টারম্যানকে? বিগ রকের মতো উঁচা শহরে ঘোড়ার পিঠেই ঘুমোতে হবে আমাদের। ল্যারি কোনো জবাব দিতে পারার আগেই ঝাঁটাগোপ নাক গলালো। কিছু মনে করো না, তুমি কি জো টারম্যানের পরিচিত কেউ? পরিচিত? আকাশ থেকে বলল যেন পাঞ্চার। আমি তার কর্মচারী, ক্রোস ডাম্বেলের। কথাটা আপাতত সত্যি, কারণ তাকে বরখাস্ত করা হয়নি এখনো, কিংবা সেও ইস্তফা দেয়নি। শেষোক্তজনের উপর এর প্রতিক্রিয়া হলো তড়িৎ। বোতল এগিয়ে দিয়ে আন্তরিক স্বরে বলল, এটা উপহার। এর নাম মিস্টার এসকাফি, এই সেলুনের মালিক। কটেজদের সঙ্গে হাত মেলালো সে। পাঞ্চার তাদের নামধাম জানিয়ে পরিচয় পর্ব সম্পূর্ণ করল। জোর লোকদের জন্য আমার দরজা খোলা, কর্তা ভজা গলায় বলল এসকাফি। কেন, আজ সন্ধ্যায় তো আরেকজন ঘুরে গেল, দেখা হয়নি তোমার সাথে? না, খোঁজ করিনি, ভেবেছিলাম আগেই চলে গিয়ে থাকবে, ব্যাখ্যা করলো কর্টেজ। এবারও বোধ হয় জুয়ায় ফেসে গিয়েছিল স্টিভি। যা বলেছ বিলকুল ঠিক। এসকাফি হাসল। বেচারাকে এখন সারা রাত ছুটতে হবে। সময় মতো সময় মতো পৌঁছাতে না পারলে জো আস্ত রাখবে না ওর পিঠের চামড়া। কর্টেজের উপস্থিত বুদ্ধি আর তস্করের চারিত্রিক দুর্বলতা সম্পর্কে ওর জ্ঞান দূর করল সমস্ত সন্দেহ। অচিরেই ও জানতে পারল বিগ রকে তস্কর দলপতির বন্ধুবান্ধবের সংখ্যা নেহাত কম নয়। ওরা তাকে না ভালোবাসলেও ভয় করে। কিছুক্ষণ আগে যে লোকটা নজর রেখেছিল ওদের গতিবিধির উপর, এখন সে সহাস্যে এগিয়ে এলো। মিস্টার টারম্যানের বন্ধুরা আমাকে রোডি নামে চেনে, বলল চর্মসার বেকার।
ভাড়ামি করে খুব দ্রুত নবাগতের সাথে ভাব জমিয়ে ফেলল সে। তারপর বলো, জোর কেমন লাগছে হ্যাসেট? প্রশ্ন করল ভার। নিশ্চয় খুব শান্ত। কটেজের ব্যক্তিগত অভিমত, মিস্টার টারম্যানের কাছে হ্যাসেট আর যাই হোক শান্ত মনে হয় না। তবে মুখে বলল টারম্যানের খুব পছন্দ হয়েছে জায়গাটা, এত যে বাথান কিনে স্থায়ীভাবে বসবাসের কথাও ভাবছে। এ কথায় অষ্টহাসিতে ফেটে পড়ল চোতারা। তারপর কটেজ আহত হওয়ার ভান করতে চুপ করল। কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? প্রশ্ন করল ও। আরে, বিশ্বাস অবিশ্বাসের কথা না বন্ধু, খাবি খেলো এসকাফি। রাগ করো না আমাদের উপর। হুট করে এত বড় একটা রসিকতা, কার না হাসি পায় বলো? আমার বুঝতে ভুল হয়ে থাকতে পারে, কিন্তু রসিকতার কি হলো এতে? কর্টেজ অবাক। তেনচোতার চেহারা আবার বেঁকে চুরে গেল। এবার ব্যাখ্যা করতে এগিয়ে এলো স্পাইক ওরফে ঝাঁটা গোপ। চোখের পানি মুছে বলল, কেন, ওই যে তুমি বললে বাথান কেনার কথা ভাবছে জো। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য বলেছি। কটেজ যোগ দিল ওদের হাসিতে। যাক, হাসাতে যখন পেরেছি, ড্রিঙ্কটাও আমার পয়সাতেই হোক। স্পাইক, ব্যবস্থা করো। এরপর অল্প বাজিতে পোকার খেলতে বসলো ওরা। খুশি মনে স্কাফি আর রডের কাছে কয়েক ডলার হারল কটেজ। কিন্তু ওরা প্রফুল্ল হয়ে ওঠা সত্ত্বেও বিগ রকে টারম্যানের কাজকর্ম কিংবা তার স্বার্থ সম্পর্কে ও নতুন কিছুই জানতে পারল না। শোবে না? মাঝরাত মাঝরাত নাগাদ শুধালো ল্যারি। হ্যাঁ, আমারও খুব কাহিল লাগছে, জবাব দিল ওর বন্ধু। খেলায় ইতিমধ্যে বেশ কিছু লাভ হয়েছিল সেলুন কিপারের। দরাজ গলায় বলল, বিছানা তৈরি আছে, তোমাদের ঘোড়া করালে কোরালে রেখে স্যাডেলগুলো নিয়ে এসো। একতলায় পেছনের অংশের একটা কামরায় থাকার ব্যবস্থা হলো ওদের। ভোরের দিকে হোটেলের খিড়কি দরজায় করাঘাতের শব্দে ঘুম ভেঙে গেল ল্যারির। কৌতূহলী হয়ে বিছানা ছাড়ল। নিঃসারে জানালা খুলে উকি দিল ও। শুনতে পেল সিঁড়ি ভেঙে নামছে বাড়িওয়ালা। তারপর হুড়কো খোলার আওয়াজ সব শেষে, ও স্টিফি, কি ব্যাপার, ফিরে এলে যে? শালার গর্তে পড়ে গিয়ে ঘোড়াটার পা ভেঙে গেছে, মেরে ফেলতে হয়েছে। তারপর এই স্যাডল ঘাড়ে করে এতদূর হেঁটে আসছি। বিরক্ত কণ্ঠের জবাব এলো। মাল হবে? গলাটা একদম শুকিয়ে গেছে। অবশ্যই, বেচারা ঘোড়া, আক্ষেপ করল গৃহস্বামী। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তখন সঙ্গী পাবে। তোমাদের আরো 2 লোক উঠেছে এখানে। ওরা বাড়ির ভেতর ঢুকে যেতে আর কিছু শুনতে পেল না ল্যারি, কিন্তু যা শুনেছে তাতেই কান ভরে গেছে। তিলমাত্র দেরি না করে বন্ধুকে জাগালো। অনেক নাক ডেকেছ, এবার ওঠো, তাড়াতাড়ি ভাগতে হবে। ফিসফিস করে বলে আসল ঘটনাটা ব্যাখ্যা করল। বন্ধু স্টিফি বোধহয় এখন স্কাফিকে সাবধান করছে। আচ্ছা, তুমি যে সাবাডিয়ে ওরা জানে? লাগতে এলে অবশ্যই জানতে পাবে, হাসলো কর্টেজ। আহ, ঠাট্টা রাখো, চোখ পাকালো ল্যারি। তুমি নিশ্চয় মারদাঙ্গা করে পালাতে চাইছো না? ওর জানার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে এই শহরের লোকেরা 10,000 টাকার লোভ সামলাতে পারবে না। তখন কিভাবে পালাবো তাই বলো এখন? সকালের আগে না, এবং ছুটবো জোরে, বলল কটেজ। নামে যেমন স্টিফির শরীরের দশাও এখন তেমনি। বিছানায় পড়লেও আর হুঁশ থাকবে না। ওই যে ওরা আসছে, নাক ডাকতে শুরু করো। হলো না, আরো জোরে। ওরা শুনতে পেল বন্ধ দরজার সামনে এসে থেমে গেল ক্ষীণ পদশব্দ। তারপর চাপা স্বরে হাসলো বাড়িওয়ালা। ঘুমাচ্ছে, বলল সে। ঘাবড়িও না, সকাল হলেই টুটি চেপে ধরবো বাচাধনদের।